আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। প্রথমে যাচ্ছি সংবাদ শিরোনামে। দুদিন বিরতির পর বসল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গণভোটের রায় বাস্তবায়নের জন্য আগে সংবিধান সংশোধন করতে হবে, সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল দেশব্যাপী শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোল উপজেলার কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখে ব্যবসায়ীদের পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আহ্বান। দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৫ এপ্রিল। হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তায় অন্য দেশের সহযোগিতা চাইলেন ট্রাম্প, সাড়া দেয়নি কোনো দেশ। এবং ঢাকায় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিগত ফ্যাসিস্ট আমলে বিভিন্ন ধরনের সরকারি ভাতা প্রদানের ক্ষেত্রে যেসব অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে তা যাচাই বাছাই করে প্রকৃত প্রাপ্যদের ভাতা প্রদান করা হবে। এই বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে ইতিমধ্যে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে যে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল তা আদৌ যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন, আগামী বছর থেকে প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে অংশীজনদের সাথে আলোচনা করে পদ্ধতি নির্ধারণ করা হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে যোগ দেন। সংসদের অধিবেশন আগামী ২৯শে মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এদিকে জাতীয় সংসদে আজ অনির্ধারিত আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানান। তিনি এ বিষয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের কথা তুলে ধরেন। জবাবে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আগে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, জনরায়কে সম্মান দিতে হবে, তবে সেটি হতে হবে সাংবিধানিকভাবে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেইভাবে যাই। আমি বিরোধী দলের মাননীয় বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি,
কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি, আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে এই মহান হাউজে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলব। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড বিষয়ে এক সভায় এ তথ্য জানানো হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামীকাল থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার জাতীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। কর্মসূচির আওতায় আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনর্খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা কৃষি ও সেচ ব্যবস্থায় সুফল বয়ে আনবে। 1977 থেকে 1981 সালের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। সেই সময়ে মোট 279টি প্রকল্পের মাধ্যমে 1,500 খাল খনন করা হয়। দলের প্রতিষ্ঠাতার সেই কর্মসূচি আবারও ফিরিয়ে আনছে বিএনপি। মাহমুদুল হক সুজনের প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী কৃষি ও অর্থনৈতিক সংস্কার। 1977 সালে তিনি এই কর্মসূচি চালু করেন, যার মূল উদ্দেশ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করা এবং শুষ্ক মৌসুমে সেই পানি সেচ কাজে ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে মাটি কেটে এই কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন। তার আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশব্যাপী খাল খনন শুরু করে, যার ফলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ একটি মডেল দেশে পরিণত হয় বাংলাদেশ। এই মডেলকে মানুষ জিয়া মডেল হিসেবে বিবেচনা করে। জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন করে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি হাতে নিয়েছেন। আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি গ্রহণ করেন তিনি। আমার বাবা যখন বেঁচে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে, 10-15 বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তা অনুভব করছি। আমরা আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000 কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। প্রথম পর্যায়ে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
একই সাথে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ এবং সংসদ সদস্যগণ নিজ জেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ুর প্রভাব মোকাবেলা, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা। সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালে সেই রায় পুনর্বিবেচনায় আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, সরবরাহ ব্যবস্থা সচল রেখে পণ্য যাতে মানুষের নাগালে থাকে তা নিশ্চিত করতে হবে। আজ দুপুরে দেশের অন্যতম পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে ভোগ্যপণ্যের সরবরাহ ও বাজার মূল্য পরিস্থিতি পর্যালোচনায় এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাজারে যে পণ্য সরবরাহ রয়েছে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আগেই দেশে পৌঁছেছে। দেশে ভোজ্য তেল এবং জ্বালানি তেলের সরবরাহের কোনো ঘাটতি নেই। মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা বাড়তি দাম নিচ্ছেন। এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। কেউ যাতে অহেতুক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সন্তুষ্টি থাকে, ঠিক না? এবং সেই সন্তুষ্টির কারণে যে দোয়া, সেই দোয়ার বড় একটা ভাগিদার আপনারা হবেন। আমরা সবাই মিলে এই দেশে 18 কোটি মানুষের জন্য, যারা আমাদেরকে তাদের দায়িত্ব পালনের জন্য আমানতদার হিসাবে এখানে পাঠিয়েছে, আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করব। এই দায়িত্বের হক ইনশাআল্লাহ আদায় করব। মধ্যপ্রাচ্যের এই সংঘাত তো শুরু হয়েছে আজকে 13, 14, 15 দিন। আমরা বাজারে যে সরবরাহটা এই মুহূর্তে আছে সেটি তার আগেই এসেছে। কোন খুচরা বাজারে কেউ হয়তো একটা শূন্যতা সৃষ্টির প্রচেষ্টা চালান কোন খুচরা বাজারে, কিন্তু এটা বাজারের সার্বজনীন চিত্র না। এবং আমি আমার সব ভাই বোনদের বলবো, দেশবাসীকে বলবো যে বাজার ঠিক আছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে, সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই, এই মুহূর্তে নাই। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী, বাণিজ্য সচিব মাহবুব রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে স্থানীয় সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব মাহবুব রহমান, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সহ প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দেশের জ্বালানি তেলের সংকট নেই এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী গ্রাহকদের তেল দিবে পাম্পগুলো।
আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমদানিকৃত বেশ কিছু তেলে জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। প্রতিমন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে তেল মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা সরকারের নেই বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি পর্যাপ্ত তেলের মজুদ আছে বলে আশ্বস্ত করে বলেন, কেউ যেন তেলের বিষয়ে উদ্বিগ্ন না হয়। অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারিনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজন বিবেচনায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ হবে এমন শঙ্কায় আগেই ঢাকা ছাড়ছেন মানুষ। মূলত ভোগান্তি এড়াতে এমন তড়িঘড়ি বলে জানালেন কয়েকজন যাত্রী। এবার প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে বাড়তি ভাড়া নিচ্ছেন না বাস কাউন্টারগুলো। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। সকাল থেকেই বিভিন্ন বাস কাউন্টারগুলোতে দেখা যায় তীব্র ভিড়। গতবারের ঈদের তুলনায় এবার যাত্রীদের ভিড়ের চাপ অতিরিক্ত দেখা যায় বিভিন্ন কাউন্টারে। ঈদকে কেন্দ্র করে মূলত যাত্রীদের এই বাস যাত্রা। এখন এখানে একটু টিকিটের জন্য দাঁড়ানো লাগছে, একটু সময় সাপেক্ষ লাগতেছে। আর আমি অনেক দূর থেকে আসছি, বরিশাল থেকে আসছি, তো জার্নিটা একটু হেকটিক লাগতেছে আর কি। পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে লম্বা সিরিয়াল, এখনো আমরা কোনো টিকিটের দ্বার প্রান্তে পৌঁছাতে পারি নাই। টিকিটের জন্য দাঁড়ায় রয়েছি, টিকিট দিতে পারতেছে না, গাড়ি নাই তাই টিকিট দেয় না। পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই রাজধানী ঢাকা ছাড়ছেন সব বয়সী মানুষ। তাদের প্রত্যাশা এবারে যাত্রা হবে স্বস্তির। এদিকে কেউ আবার পোষা প্রাণীদেরও সাথে নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। বাবা নাই, মার সঙ্গে ভাইদের সঙ্গে ঈদ করতে যাচ্ছি। গতবারের চেয়ে এবার ভালো, এখান দিয়ে ফাঁকা দেখছি। গতবার তো এখান থেকে হেঁটেই যেতে পারছিলাম না। বাস তো ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আর সবাই তো নিচেতে যাওয়ার সময় না, বাচ্চা নিয়ে ঠান্ডার একটা সমস্যা থাকতে পারে। তাদের জন্য আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি গ্রামে। আমরা এখানে গ্রামে একসাথে ঈদ করবো। আর সচরাচর আমার বার্থডের জন্য এখানে যে আমি বার্থডে করব। আগের দিনের তুলনায় অনেক বেশি, একটু ভিড় বেশি। এখনো তো এক সপ্তাহ বাকি আছে, তারপরে ঈদের ভিড় দেখতেছি। 310 টাকায় আছে, এখনো টিকিটের দাম বাড়ায়নি। 20 মিনিট ধরে ওয়েট করতেছি, টিকিট পাচ্ছি না, দেখা যাক কি হয়। ঈদের ছুটিতে আমার আম্মু, আপু আর ভাইকে নিয়ে যাচ্ছি। আব্বু ছুটি পায়নি তো তার জন্য আসেনি, আর ও যাচ্ছে সাথে আমাদের সাথে, প্রথম ঈদ আমাদের সাথে। এদিকে বাস কাউন্টার থেকে জানা গেল ঈদকে কেন্দ্র করে কোনো বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন না তারা। অ্যাভেলেবেল আমাদের গাড়ি আছে, সারা বছরই 310 টাকায় যায়। আমরা টিকিটের দাম বাড়াই না। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 3 অভিযোগে শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী তারিখ 8 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেম্বার আদালত আজ এই আদেশ দেন। ওই দিন মামলাটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি হবার কথা রয়েছে। পরে জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী তারিখ
5 এপ্রিল নির্ধারণ করেন একই চেম্বার আদালত। এর আগে 4 মার্চ আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ট্রাইব্যুনালে 2 জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 2। সকালে এইসব মামলায় গ্রেফতার মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবার উত্তাল মার্চের খবর। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের 15তম দিন আজ। 1971 সালের উত্তাল মার্চের প্রতিটি দিন ছিল এক একটি অগ্নিস্ফুলিঙ্গ। 55 বছর আগে ইতিহাসের এই দিনটিতে একদিকে 35টি প্রশাসনিক নির্দেশনার এক গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হয়, যার ফলে এই অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন বাংলার মানুষ। অন্যদিকে আলোচনার আড়ালে কুটচালের নীল নকশার পরিকল্পনা নিয়ে 15 মার্চ খুব গোপনে ঢাকায় আসে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। 16 মার্চ থেকে বৈঠক শুরুর ঠিক আগের এই দিনটিতে রাজপথে লাখো মানুষের উত্তাল সমুদ্র। স্বাধীনতার স্বপ্নে বিভোর জনতা তখন যুদ্ধের মানসিক প্রস্তুতি আর মুক্তি অর্জনের পথ দৃঢ়প্রতিজ্ঞ। আরিফিন মাসুদের রিপোর্ট। 15 মার্চ 1971 উত্তাল মার্চ তখন পার করছিল অসহযোগ আন্দোলনের দ্বিতীয় সপ্তাহ। স্বাধীনতাকামী জনতার আন্দোলন, স্লোগান, মিছিল, বিক্ষোভ আর সমাবেশের সীমাবদ্ধতা পেরিয়ে এ সময় রূপ পায় মহাবিপ্লবে। 15 মার্চ এক ঐতিহাসিক বিজ্ঞপ্তিতে 35টি প্রশাসনিক নির্দেশ জারির মধ্য দিয়ে কার্যত বাংলায় অচল করে দেয়া হয় পাকিস্তানি শাসন, যা ছিল এ অঞ্চলে এক সমান্তরাল সরকার ব্যবস্থার সফল বাস্তবায়ন। এই টানটান উত্তেজনার মধ্যেই কঠোর গোপনীয়তায় এদিন বিকেলে করাচি থেকে বিশেষ বিমানে ঢাকায় আসেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। একদিকে 35 দফা নির্দেশে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ বাংলার মানুষের হাতে, আর অন্যদিকে পাকিস্তানি জান্তার কুটচাল। এই বীর মুক্তিযোদ্ধা জানান, এমন গভীর সংশয়ের মধ্যে 16 মার্চের বৈঠকের আগে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তারা। মার্চের প্রথম দিকে আমি ঢাকায় ছিলাম। 3 তারিখে আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাই। উত্তাল অবস্থার মধ্যেই আমি যাই যে আবার 14 তারিখের দিকে ফেরত আসব। তখন আমি ক্লাস 10-এ পড়ি। কিন্তু দেশের উত্তাল অবস্থার কারণে, রাস্তাঘাটের অনেক সমস্যার কারণে আমি আর আসতে পারলাম না। এই জন্য আমি গ্রামেই রয়ে গেলাম। এর মধ্যে আমরা কিন্তু ওই যে 14 তারিখের কথা বললাম, ভাবলাম, এবং আমার এলাকার যে সমস্ত ইয়াং ছেলেপেলেরা আসলো, আমাদের বড় ভাইরা, আমরা কিন্তু যুদ্ধ প্রস্তুতির এক ধরনের একটা প্রস্তুতি নিতে থাকলাম। এই লাঠি টাঠি নিয়ে এটাতে আমরা লেফট রাইট করে একটা দুর্গের মতো একটা বাড়ি ছিল, তখনকার জমিদার বাড়ি, ভঙ্গুর বাড়ি। সেই বাড়ির ভিতর আমরা উঠোনটার মধ্যে আমরা এই লেফট রাইট এবং লাঠি দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের উদ্গ্রীব ছিলাম আমরা যে আমরা যুদ্ধ করব। এই উদ্গ্রীবটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল। উত্তাল মার্চে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়েও চলে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, যাত্রাবাড়ি ও মাতইল সহ ঢাকার বিভিন্ন স্থানে এ সময় দেওয়া হতো ট্রেনিং। একটা কথা আছে কবির, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। শুধু এইটাই ছিল। আমাকে যুদ্ধে আমি যেতে চাচ্ছিলাম না, আমার রক্ত আমাকে টকবক করছিল, আমার অন্তর চড়ছিল। আমার তখন বয়স মাত্র 21 বছর। আমি তখন জগৎ কলেজে পড়ি। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে এবং সাব ডিভিশন হেডকোয়ার্টারগুলোতে অজস্র ট্রেনিং হচ্ছিল। কেউ বাঁশের লাঠি নিয়ে, কেউ আপনার ডামি রাইফেল নিয়ে, এবং অনেক জায়গায় ছিল এটা কাঁটাতারে বেড়া দিয়ে রেখেছিল। যেমন আমাদের গ্রামে বলছি আমি, মাতুয়াইল, এখানে একজন শামসু বলে একজন ট্রেনিং আর্মির লোক ছিল, সাবেক হাবিলদার মনে হয়। সে কাঁটাতারে বেড়া দিয়ে এটা বলছিল যে কাঁটাতারে বেড়া দিয়ে তোমাকে ক্রলিং করতে হবে। তো ক্রলিং করতে তো আমাদের অভ্যস্ত না অনেকেই কেন, বেশিরভাগই 90% 95% লোক। তো ক্রলিং করার সময় যদি উঁচু হয় তখন কাঁটাতারটা লেগে যাচ্ছে। এই জন্যই
ক্রলিংটা ঠিকমতো শিখছে, তারপরে কীভাবে রাইফেল ধরতে হবে, রাইফেলটা কোথায় ঠেকাতে হবে, যদিও দামি রাইফেল শিখে ফেলছি আমরা। তো আমাদের ট্রেনিং নিচ্ছিলাম কিন্তু তখন, বিকজ উই আর রেডি ফর ফাইট। ইতিহাসের এই দিন থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরোপুরি মেনে চলা শুরু করে বাংলার শাসন। এদিন থেকে ট্যাক্স খাজনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। 15ই মার্চ প্রদান করা হয় ব্যাংক এবং শিল্প প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিশেষ নির্দেশনা। এদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন, সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন এবং অধ্যাপক মনির চৌধুরী সহ অনেক বুদ্ধিজীবী তাঁদের রাষ্ট্রীয় খেতাব বর্জন করেন এবং আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। চারু ও কারুকলার শিক্ষার্থীরা এদিন ব্যানার ফেস্টুন হাতে নেমে আসেন রাজপথে। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় সেখানে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও পর্যন্ত ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার কোনো দেশ ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয়নি। এদিকে ইরানের বাধা দূর করতে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ব্রিটেন মাইন শক্তিধারী ড্রোন ব্যবহারের কথা ভাবছে বলে জানিয়েছেন দ্য সানডে টেলিগ্রাফ। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য বিশেষভাবে তৈরি করা ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইরানের শাহেদ ড্রোন প্রতিহত করতেও ব্যবহার করা হতে পারে। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বার্তায় আশা প্রকাশ করেন, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালীর নৌপথকে সচল রাখতে ভূমিকা রাখবে। ট্রাম্পের এই আহ্বানের পর বিশ্বের দুই শক্তিধর দেশ চীন ও যুক্তরাজ্য তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না দিলেও বর্তমান সংঘাতময় পরিস্থিতি দ্রুত অবসান কামনা করেন। এক বিবৃতিতে তিনি জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলো ঘনিষ্ঠ বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করবে। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা অংশীদারদের সঙ্গে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্রিটিশ সরকার। মূলত ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুমকি দেওয়ার পর বিশ্বজুড়ে তেলের বাজার যে অস্থিরতা তৈরি হয়েছে তা মোকাবেলা ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক মিত্রদের সরাসরি সাময়িক সহায়তা চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের শাখায় হামলা চালানোর দাবি করেছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড। তবে কোথায় এবং কোন ব্যাংকের হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ইরানের দুটি ব্যাংকে হামলা চালানোর জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের করা দুটি সাময়িক ওভারফ্লাইট অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ডের সরকার। শনিবার দেশটির ফেডারেল কাউন্সিলের বিবৃতিতে ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। দেশটির ফেডারেল কাউন্সিল জানিয়েছে, নিরপেক্ষতার আইন উল্লেখ করে যুক্তরাষ্ট্রের করা দুইটি সাময়িক উড্ডয়ন অনুরোধ নাকচ করা হয়েছে। পাশাপাশি একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং পরিবহন বিমানের দুইটি ওভারফ্লাইট অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। সরকারের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক আইন ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য কমাতে সেখানে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন। সংবাদ মাধ্যম দ্য সানডে টেলিগ্রাফে এক প্রতিবেদনে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য কমাতে সেখানে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর কথা ভাবছে ব্রিটেন বলে জানানো হয়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। ইরানের অর্থনীতির মেরুদণ্ড বলে পরিচিত খার্গো দ্বীপে শনিবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দ্বীপের 90টির বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আর খার্গো দ্বীপে মার্কিন বাহিনীর হামলার পর এর জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে ইরান। খার্গো দ্বীপে হামলার পর ইরানের রেভলিউশনারি গার্ডস কোর IRGC তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে এখন থেকে বন্দর, ঘাট ও সামরিক স্থাপনা সহ সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছুই হবে ইরানের বৈধ নিশানা। এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট। ইরানের অর্থনীতির মেরুদণ্ড বলে পরিচিত খার্গ দ্বীপ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার দূরের এই প্রবাল দ্বীপটির আয়তন 22 বর্গ কিলোমিটার। ইরানের 3টি প্রধান তেল ক্ষেত্র আবোজার, ফরুজান ও দরুদ থেকে তেল এখানে আসে এবং প্রক্রিয়াজাত হয়ে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। এখান থেকে বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল বিদেশে রপ্তানি হয়। শনিবার এই দ্বীপে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মোট জ্বালানি তেল রপ্তানির 90% বেশি প্রক্রিয়াজাত করা হয় এই খার্গ দ্বীপে। তেহরানের দাবি, হামলায় তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। দ্বীপ থেকে তেল রপ্তানি পুরোদমে চালু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে খার্গ দ্বীপে হামলার একটি ভিডিও প্রকাশ করেছেন। ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দেখা যায় খার্গ দ্বীপে মার্কিন হামলায় বিমানবন্দর ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকমের দাবি, হামলায় তারা দ্বীপটিতে থাকা ইরানের নৌমাইন মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র বাংকার সহ 90টির বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ভদ্রতার খাতিরে তিনি দ্বীপটির জ্বালানি তেল অবকাঠামো পুরোপুরি ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। ট্রাম্পের হুমকির জবাবে শনিবার ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, খার্গ দ্বীপের তেল স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোকে ছায়ের স্তূপে পরিণত করা হবে। খার্গ দ্বীপে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ এক নতুন পর্বে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে শনিবার ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসেও হামলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জাপানে অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে প্রায় 2500 সেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন আস্তানাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে ইরানের IRGC। তারা আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এমদাদুল হক পল্লব, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। ইরান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদরের একটি তেল শোধনাগারে শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত ও তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার পর ওই অঞ্চলের অফিস পোস্কি তেল শোধনাগারে আগুন ধরে যায়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার রাতে তারা ইউক্রেনের 87টি ড্রোন ভূপাতিত করেছে। আবারও ফিরছে দেশের খবরে। নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা, এই প্রতিপাদ্যে সারা দেশের মতো চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এই উপলক্ষে বিকেলে ভোক্তা সুরক্ষা আন্দোলন ও ভলান্টিয়ারি মুভমেন্ট কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ CRPর উদ্যোগে এক র্যালি বের করা হয়। নগরীর কাজীর তেওড়ি বাজার সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা দেশের ভোক্তা অধিকার পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু দাবি তুলে ধরেন।
করেন। বক্তারা বলেন 2009 সালে ভোক্তা অধিকার আইন প্রণীত হলেও প্রচার ও প্রশিক্ষণের অভাবে সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। শুধুমাত্র জরিমানা আদায় করে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনসচেতনতা এবং ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা। চট্টগ্রামে বশর গ্রুপ ও আলহাজ সাফিয়া মুমতাজুল হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খতমে কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা শায়েখ মোহাম্মদ আব্দুল হাই নদভী। বশর গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবুল বশর আবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শাহজাদা ফরিদ উদ্দিন মোহাম্মদ আলী খান বক্তব্য রাখেন। বক্তারা ইসলামের শিক্ষা ও রমজানের গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ জাতির শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পার্বত্য অঞ্চলে আলুর উৎপাদন বৃদ্ধি এবং উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে বাড়ি আলুর 90 জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর খন্দকার আবু মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্বত্য এলাকার 60 জন কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাড়ি আলুর 90 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং মাঠ পর্যায়ে এর উৎপাদন কার্যক্রম প্রদর্শিত হয়। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,979.99, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.0032 ভাগ কম। এছাড়া সিএসসি 30 এর মূল্যসূচক দাঁড়ায় 13,242.97, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.48 ভাগ কম। আজ 165টি কোম্পানির 1,24,28,177টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 35,13,80,000 টাকারও বেশি। এর মধ্যে 94টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 52টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার যাচ্ছি আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবরে। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.75 টাকা, সিঙ্গাপুর ডলার 95.65 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 85.70 টাকা, কানাডিয়ান ডলার 89.48 টাকা, হংকং ডলার 15.45 টাকা, ইউরো 140.14 টাকা, ব্রিটিশ পাউন্ড 162.39 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.93 টাকা, কুয়েতি দিনার 394.62 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.69 টাকা, থাই বাথ 3.72 টাকা, ভারতীয় রুপি 1.332 টাকা, চীনা ইউয়ান 17.77 টাকা। এবারে যাচ্ছি খেলার খবরে। ক্রিকেট সিরিজ নির্ধারণের শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে 291 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হোসেন তামিমের সেঞ্চুরি এবং লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ঝড়ো ইনিংসে বাংলাদেশ করেছে 5 উইকেটে 290 রান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি। দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লের 10 ওভারে 50 রান সংগ্রহ করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম।
৪৭ বলে 50 তুলে নেন তানজিদ তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭ রানের জুটি করেন সাইফ তানজিদ তামিম। তবে দলীয় ১০৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৬ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হন সাইফ। এরপর নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তানজিদ তামিম। ৫৩ রানে জুটি গড়েন তারা। তবে দলীয় ১৫৮ রানে ৩৪ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। ৯৮ বলে ৩ অঙ্কের ঘরে স্পর্শ করেন তিনি। ৯৪ রানে থাকা অবস্থায় সালমান আগাকে ছক্কা মেরে ১০০-তে পৌঁছেন তানজাদ হাসান। সেঞ্চুরির পরপরই সাজঘরে ফিরে যান তানজিদ তামিম। ৬-৪ ও ৭ ছক্কায় ১০৭ বলে ১০৭ রান করেন তিনি। এরপর তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৮ রানে জুটি গড়েন লিটন দাস। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। লিটন ৫১ বলে ৪১ ও রানের খাতা খোলার আগেই আউট হন রিশাদ হোসেন। পাকিস্তানের পক্ষে পেসার হারিস রৌফ নিয়েছেন ৩টি উইকেট। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৫টা ৫৭ মিনিটে, ভাটা বেলা ১১টা ৫৬ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং ভাটা শুরু হবে রাত ১১টা ৫৪ মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।